হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একজন নতুন সেলার হিসেবে অ্যামাজনে সবচাইতে বেশি যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো। যে টপ 10 মিস্টেক্স অ্যাজ এ নিউ সেলার যারা অ্যামাজনে বিজনেস শুরু করেন তারা যে ভুলগুলো করেন। তো এগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ইদানিং অনেকেই বাংলাদেশ থেকে অ্যামাজন সম্পর্কে আগ্রহী হচ্ছেন এবং অ্যামাজনে কীভাবে বিজনেস করা যায় বা অ্যামাজনে কীভাবে কাজ করা যায় সে ব্যাপারে হচ্ছে অনেকেই জানার চেষ্টা করছেন এবং বিভিন্ন কোর্স করছেন। কিন্তু বিজনেসের শুরুতেই দেখা যাচ্ছে যে কিছু কমন মিস্টেক্স আছে, যে মিস্টেক্সগুলো তারা আসলে করে থাকেন। তো সেগুলো কীভাবে সহজে অ্যাভয়েড করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই বলি, সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চের উপরে গুরুত্ব না দেওয়া, খুবই হালকাভাবে নেওয়া, ইমোশনাল ডিসিশন নেওয়া। এবং আপনার মনে হতেই পারে যে এটা একটা দারুণ আইডিয়া, একটা প্রোডাক্ট পেলেন এবং সেটাকে অনেক সুন্দর একটা আইডিয়া বলে মনে হতে পারে। দয়া করে এরকম কোনো ইমোশনাল ডিসিশন নেবেন না। প্রোডাক্ট রিসার্চের কিছু ফ্যাক্টর আছে, কিছু প্যারামিটার আছে যেগুলো মিলিয়ে আপনাকে ওই মার্কেট প্লেসে, অর্থাৎ আপনি যে মার্কেট প্লেসে বিজনেস করতে যাচ্ছেন, হতে পারে সেটা ইউএসএ, হতে পারে সেটা ইউকে অথবা অস্ট্রেলিয়া। অ্যামাজনের প্রায় আরও 21টা মার্কেট প্লেস আছে, আপনারা জানেন। তো যে মার্কেট প্লেসে আপনি বিজনেস করেন না কেন, আপনার উচিত হবে ওই মার্কেট প্লেস, ওই কালচার, ওই দেশের কালচার, সেগুলো মাথায় রেখে টুলসের মাধ্যমে আপনি সঠিকভাবে প্রোডাক্ট রিসার্চ করা। তবে বেস্ট ওয়ে হচ্ছে টুলসের মাধ্যমে না করে ম্যানুয়াল মেথডে করা। ম্যানুয়াল মেথডে করা যায়, কারণ হচ্ছে টুলসে আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করবেন এই সেম রেজাল্ট আপনার অন্য যে সেলাররা রিসার্চ করছে টুলসের মাধ্যমে, যেমন হিলিয়ামটেক, জাঙ্গল স্কাউট, এগুলোতে আমরা রিসার্চ করি, সেখানেও এই একই রেজাল্টই দেখাবে, কারণ প্যারামিটার বা ফিল্টারিং অপশনগুলো কিন্তু একই। সেজন্যে আপনারা চেষ্টা করবেন যে ম্যানুয়াল মেথডে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায়। ম্যানুয়াল মেথডে প্রোডাক্ট রিসার্চের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউবে আরও পাবেন আপনারা সার্চ দিলে। তো ম্যানুয়াল মেথডে প্রোডাক্ট রিসার্চ করাতে বেস্ট। এইখানে আপনার নো কম্প্রোমাইজ, কোনো ইমোশনাল ডিসিশন নেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম ভুল যেটা নতুন সেলেরা করে থাকে। 2 নম্বর ভুল হচ্ছে সস্তা পণ্য বিক্রি করা। সস্তা পণ্য বিক্রি করা যাবে না। অনেকেই আমরা জানি যে চায়না থেকে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে সস্তা, কোয়ালিটি কিন্তু খুবই লো। আপনারা যদি আলি এক্সপ্রেসে যান, আলিবাবার সিস্টার কনসার্ন, আলি এক্সপ্রেসে কিন্তু প্রচুর লো কোয়ালিটির পণ্য আমরা দেখতে পাই, বা টেমুতে আমরা অনেক লো কোয়ালিটির পণ্য পাই। এই ধরনের পণ্য কিন্তু অ্যাভয়েড করতে হবে। লো কোয়ালিটির পণ্য অ্যামাজনে আপনি বেশি দিন বিক্রি করতে পারবেন না। দেখা যাচ্ছে কিছুদিন পরে কাস্টমার কমপ্লেন দিলে আপনার ওই লিস্টিংয়ের কারণেই হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আন্ডার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড, অর্থাৎ আপনি কিওয়ার্ডের সঠিকভাবে মূল্যায়ন না করা, আন্ডার এস্টিমেট করা। আপনার লিস্টিংয়ের প্রাণ কিন্তু হচ্ছে কিওয়ার্ড। আপনি একটা প্রোডাক্টের লিস্টিং যখন করবেন তখন ওই লিস্টিংয়ের বুলেট পয়েন্ট, টাইটেল এবং ডেসক্রিপশানে সঠিক কিওয়ার্ডগুলো অপটিমাইজ করতে হবে, দিতে হবে, যেন কোনো কাস্টমার সার্চ দিলে আপনার প্রোডাক্টটা খুঁজে পায়। হতে পারে যে আপনি একটা টেলিভিশন বিক্রি করছেন, তো টেলিভিশন এর আরও অনেক ধরনের শব্দ থাকতে পারে। আপনি দেখা যাচ্ছে যে টেলিভিশন শব্দটা ব্যবহার না করে আপনি অন্য ধরনের শব্দ ব্যবহার করছেন, কিন্তু মূল যে প্রাইমারি কিওয়ার্ড সেটাকে আপনি অ্যাভয়েড করছেন। সেটা করা যাবে না। আপনাকে সবচাইতে ভালো যে কিওয়ার্ডগুলো সেগুলোর উপরে নজর দিতে হবে এবং সেগুলো আপনার লিস্টিংয়ে সেগুলো ব্যবহার করতে হবে। নতুন হবার কারণে নতুন সেলাররা এই কিওয়ার্ডের ব্যাপারটা অনেক সময় বোঝে না এবং সঠিক কিওয়ার্ডগুলো কী, কোথায় পাওয়া যায় সেগুলো বুঝতে পারে না, যার জন্য তাদের লিস্টিংয়ে সেগুলো ব্যবহারও করতে পারে না। সো আপনার লিস্টিং করার আগে কিওয়ার্ডগুলো বের করে নেওয়া এবং সেগুলো ব্যবহার করা খুবই জরুরি। এরপরের যে ভুলটা করে সবাই সেটা হচ্ছে যে অ্যামাজনের রুলস এবং রেগুলেশনস সেগুলো ঠিকভাবে পড়ে না। এটা 99% সেলারই আছে যারা অ্যামাজনের রুলস রেগুলেশন পড়ে না। তারা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে, মেন্টরের কথা শোনে, এক্সপার্টের কথা শোনে, কিন্তু নিজে কখনো পড়ে দেখে না। এটা ইংরেজিতে লেখা থাকে, আপনি চাইলে এটাকে বাংলা করে নিয়ে পড়তে পারেন এবং পড়া উচিত, সবারই পড়া উচিত। রুলস রেগুলেশনে অনেক কিছু লেখা থাকে। এটা যদি আপনি পড়ে ফেলতে পারেন আপনার বিজনেস শুরুর আগে, তাহলে আপনি অ্যামাজনের অনেক কিছু নিয়মকানুন আপনি জেনে ফেলতে পারবেন। হ্যাঁ, এগুলো না জানার কারণে অনেক ধরনের ভুল করে ফেলে।
সেগুলো কিছু কিছু আমি বিস্তারিত বলছি। যেমন হচ্ছে ভুলভাবে পণ্য লেবেলিং করে ফেলতে পারে, রিভিউ ম্যানিপুলেট করে ফেলতে পারে, অনেক নিষিদ্ধ পণ্য আছে সেগুলো লিস্টিং করে ফেলতে পারে, পণ্যের গুণগত মান যাচাই না করে শুধুমাত্র ভিডিও বা ছবি দেখে যে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করে ফেলতে পারে। পণ্যের সঠিক বর্ণনা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশানে বা টাইটেলে বা লিস্টিংয়ের যে কোনো জায়গায় আপনার অ্যাকুরেট ডেসক্রিপশানটা দিতে হবে আপনার প্রোডাক্টের। দেখা যাচ্ছে যে অনেকে মিথ্যা তথ্য দিয়ে তার লিস্টিংটা করে ফেলে, হয়তো সে জেনে করে বা না বুঝে করতে পারে, যে কোনোটাই হতে পারে, কিন্তু আসলে ভুল তথ্য থাকলে সেই লিস্টিং দিয়ে আপনি বেশি দিন প্রোডাক্ট সেল করতে পারবেন না, এবং এটা অ্যামাজনের রুলসের ভায়োলেশন। অনেকে বেশি সেল পাওয়ার জন্য অতিরিক্ত রংচং লাগিয়ে তার লিস্টিংয়ে প্রোডাক্টটাকে ভালো দেখানোর চেষ্টা করে, বা প্রোডাক্টটা হয়তো যেরকম কালারের না, যেরকম সাইজের না সেরকম দেখানোর চেষ্টা করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বড় করার চেষ্টা করে। তো এগুলো করা যাবে না। কম্পিটিটিভ প্রাইস সেট করতে হবে। এমন কোনো প্রাইস দেওয়া যাবে না যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে $20, আপনি দিলেন $100, তাহলে কিন্তু ওটার কমপ্লেন খাওয়ার সম্ভাবনা আছে। এবং অ্যামাজন কিন্তু রেগুলার ট্র্যাক করে একই টাইপের একই কোয়ালিটি প্রোডাক্ট আপনি এরকম অনেক বেশি অতিরিক্ত প্রোডাক্ট দিলে সেই প্রোডাক্ট অ্যামাজন কিন্তু আপনাকে সেল করতে দেবে না, এমনকি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সুতরাং মোটামুটি কাছাকাছি কম্পিটিটিভ প্রাইস আপনাকে সেট করতে হবে। ডেলিভারি টাইম, আপনারা যদি FBA করেন তাহলে ডেলিভারি টাইম নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, বাট FBM যদি করেন তাহলে ডেলিভারি টাইমের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ডেলিভারি টাইম যদি আপনি নেন তাহলে আপনার সেটা অ্যামাজনের রুলসের ভায়োলেশন। এই ব্যাপারে কি বলা আছে যে কতদিনের মধ্যে আপনাকে পণ্য ডেলিভারি করতে হবে, সেই রুলসগুলো কিন্তু আপনাকে নিউজ সেলার হিসেবে জানতে হবে। কপিরাইট এবং ট্রেডমার্ক লঙ্ঘন করা, যেমন ধরেন অন্য কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, তার টাইটেল, তার পিকচার বা কোনো একটা লাইন সরাসরি আপনি কপি করে আপনার লিস্টিংয়ে ব্যবহার করলেন, এগুলো হচ্ছে সরাসরি অ্যামাজনের রুলসের পরিপন্থী। এরকম যদি আপনি করেন এটা ধরা কোনো ব্যাপারই না, কারণ ওই একই প্রোডাক্ট আরেকজন যার থেকে আপনি কপি করেছেন সে কিন্তু প্রতিনিয়ত অন্যান্য সেলারদের উপরে খেয়াল রাখছে। তো তার ড্যাশবোর্ডের ভেতরেও ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকলে সেগুলো ধরার কিন্তু অপশন আছে, হ্যাঁ, টুলস দিয়ে সে ধরতে পারবে। সুতরাং আপনি কোনো কিছু লুকিয়ে এখানে করতে পারবেন না। আপনি যদি সরাসরি এরকম কোনো ব্র্যান্ড নেম, তাদের পিকচার বা কোনো কিছুর কন্টেন্ট কপি করেন, সে কিন্তু সরাসরি অ্যামাজনে কমপ্লেন করে দিবে। তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার লিস্টিং ডিলিট হয়ে যেতে পারে। ডিলিট হবে এটা মোটামুটি ধরেই নেওয়া যায়, শিওর, এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেনশনে পড়ে যেতে পারে। রিফান্ড এবং রিটার্ন সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে একজন নতুন সেলারের। এটা হচ্ছে অ্যামাজন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে খুব বড় একটা পার্ট। আমাদের দেশে যেরকম পণ্য খারাপ দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু অ্যামাজনে কিন্তু ব্যাপারটা সেরকম না। অ্যামাজনে কোনো কাস্টমার পণ্য নিয়ে সেটা রিফান্ড চাইতে পারে, রিটার্ন নাও দিতে পারে। এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ কনজিউমার যে অ্যাক্ট আছে সেগুলো অন্যান্য দেশে, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সেগুলো হচ্ছে সব কিছু কাস্টমারের ফেভারে, সেগুলো হচ্ছে সেলারদের ফেভারে না। সুতরাং এই রিফান্ড রিটার্ন পলিসিগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে যে আপনি কোনো কাস্টমার রিফান্ড বা রিটার্ন চাইলে তাকে কিভাবে আপনি তাকে হেল্প করবেন বা সেটা সমাধান করবেন। নতুন সেলার হিসেবে এগুলোই হচ্ছে মূলত অ্যামাজনের মূল যে রুলস এবং রেগুলেশনস। এর বাইরে আরও অনেক কিছু আছে, আমি জাস্ট খুব সংক্ষিপ্তভাবে রুলস রেগুলেশনসগুলো বললাম। এরপরে হচ্ছে পুওর ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আপনি মনে করতে পারেন যে শুরুতে অনেক বেশি প্রোডাক্ট নিয়ে গেলে হয়তো ভালো, এটা না বোঝার কারণে হয়। নতুন সেলাররা হয়তো সে দেখেছে যে তার 500 হচ্ছে লিমিট দিয়েছে অ্যামাজন ইনভেন্টরির, সে 500 লিমিট নিয়ে প্রোডাক্ট নিয়ে চলে যায় বা উঠিয়ে থাকে। এটা একটা ভুল ডিসিশন, কারণ ওই প্রোডাক্টটা সেল হতে অনেক দিন সময় লাগবে, এবং আপনি যদি দ্বিতীয় কোনো প্রোডাক্ট আবার লঞ্চ করতে চান তাহলে আপনার ইনভেন্টরি লিমিট তো শেষ হয়ে গিয়েছে, তখন তো আপনি উঠাতে পারবেন না। 3 নম্বর হচ্ছে যে আপনি যদি এটা 1 বছরের মধ্যে শেষ না করতে পারেন তাহলে আপনাকে দেখা যাচ্ছে অতিরিক্ত
স্টোরেজ কস্ট আপনাকে বেয়ার করতে হবে, ফি যেটা স্টোরেজ ফি, এই ধরনের প্রবলেম। অথবা ধরেন যে আপনার প্রোডাক্টটা যদি আশানুরূপ সেল না হয়, তাহলে আপনার লিমিটটা যে কোনো সময় অ্যামাজন কিছুটা কমিয়ে দিতে পারে, তখন আবার সেটা হচ্ছে ওভার লিমিট হিসেবে বিবেচিত হবে। নতুন সেলাররা এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে একটু কম বুঝতে পারে বা বুঝে থাকে, সেজন্যে আবার যদি আপনি অনেক কম প্রোডাক্ট নিয়ে যান 10টা 20টা, সেটাও কিন্তু ঠিক না। কারণ হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন তখন দেখা যাচ্ছে যে সেইটা কতদিনে সেল হচ্ছে। যদি অনেক দ্রুত সেল হয়ে যায়, 1 সপ্তাহে সেল হয়ে যায়, তাহলে আপনি স্টক আউট হয়ে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে আবার নতুন করে আপনাকে প্রোডাক্ট নিয়ে যেতে সময় লাগবে। স্টক আউট কিন্তু অ্যামাজন একদমই পছন্দ করে না। কারণ হচ্ছে কাস্টমার আসবে, স্টক আউট দেখে ফিরে যাবে, তার মানে অন্য মার্কেট প্লেসে চলে যাচ্ছে কাস্টমার। এটা অ্যামাজন ভালোভাবে দেখে না। সুতরাং তখন আপনার অর্গানিক র্যাঙ্কিং পড়ে যাবে। আপনি দেখা যাচ্ছে প্রথম দিকে যে ভালো রকম সেল পাচ্ছিলেন, সেটা পরবর্তীতে আর পাচ্ছেন না। এই জন্য আপনাকে স্টক আউট যেন না হয়ে যায়, আবার ওভার স্টক যেন না হয়ে যায়, এই দুইটার দিকে আপনাকে খেয়াল করে মাঝামাঝি অবস্থানে থেকে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হবে। নতুন সেলারদের জন্য এটা একটা ভালো পরামর্শ। এরপরের যে ভুলটা করে সেটা হচ্ছে নেগলেক্টিং প্রোডাক্ট লিস্টিং। নেগলেক্টিং প্রোডাক্ট লিস্টিং বলতে আমি বোঝাতে যাচ্ছি যে অনেকে সস্তা টাইপের ছবি ব্যবহার করে। অ্যামাজনে সস্তা ছবি বা লিস্টিংয়ে প্রপারলি ভিডিওর ছবি যেগুলো আপনি ইউজ করতে পারেন। টেক্সট, অনেকে টেক্সট নিজে নিজে লিখে দেয়, সেটা করা যাবে না। টেক্সট এখন এআই দিয়ে লেখা যায়, অ্যামাজনে এআই দিয়ে লেখানো যায়, বা আপনি বাইরে থেকেও চ্যাট জিপিটি, জেমিনি এগুলো দিয়ে আপনি টেক্সট লিখে নিতে পারেন, আপনি যদি প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিকমতো লিখতে না পারেন। তারপর হচ্ছে আরও অনেক এআই টুল আছে যারা আপনাকে গ্রামেটিক্যালি ভুলগুলো ধরিয়ে দিবে। তো এগুলো ব্যবহার করে আসলে আপনার লিস্টিংটাকে পারফেক্ট করতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে আপনি একজন বাংলাদেশি, আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, সেজন্য আপনি এটাতে পারফেক্ট নাও হতে পারেন। কিন্তু আপনার লিস্টিংয়ে এসে হয়তো আমেরিকান একজন আপনার প্রোডাক্টটা কিনবে, সে যখন দেখবে যে আপনার লিস্টিংটা পারফেক্টলি লেখা নাই, অনেক গ্রামার ভুল, সেন্টেন্স ভুল, তখন কিন্তু সে আপনার ওইটার কারণেই প্রোডাক্ট না কিনে চলে যেতে পারে। সেজন্যে আপনাকে একটু কষ্ট করে হলেও যেন লিস্টিংয়ের সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো যেন ঠিকঠাকভাবে ব্যবহার হয়েছে কিনা, সেটা বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়েগুলো ফলো করে আপনাকে ঠিক করে ফেলতে হবে। এরপরের যে ভুলটা করে সেটা হচ্ছে সেটিং আপ আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের কেমন সেল হতে পারে সেটার সঠিক যাচাই না করতে পারা, আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন দাঁড় করানো। যেমন শুরুতেই অনেকে মনে করতে পারে অতি দ্রুত সে কোটিপতি হয়ে যাবে, মিলিয়নিয়ার হয়ে যাবে, অ্যামাজনে সেল করতে এসছে, এখানে প্রচুর লাভ করা যায়। আসলে ব্যাপারটা এরকম না। দেখা যাচ্ছে যে লাকিলি আপনি যদি ভালো প্রোডাক্ট পেয়ে যান একটা, সেক্ষেত্রে হয়তো আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। এটা যেমন ঠিক আছে, আবার পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম লাকি প্রোডাক্ট পাওয়া কিন্তু কঠিন। শুরুতে আপনার বিজনেসের যে লক্ষ্য, সেটাকে আপনি লক্ষ্য স্থির রাখতে হবে। যেমন ধরেন আপনি এটার জন্য বাস্তবসম্মত হয়। আপনি এমন কোনো টার্গেট বা এমন কোনো ভেতরে স্বপ্ন পুষবেন না যে অতি দ্রুত আপনি অনেক ধনী হয়ে যাবেন। তাহলে আপনি সেটা যদি করেন তাহলে ধৈর্যহারা হয়ে যাবেন অল্পতেই, এবং আপনি যদি সেই টার্গেট ফিল আপ করতে না পারেন তাহলে এইখানে আর আপনার তখন ভালো লাগবে না। সেজন্যে আপনার এটা যেন রিয়েলিস্টিক হয়, আপনার স্বপ্নটা যেন রিয়েলিস্টিক হয়, আপনি যেন ধীরে ধীরে আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারেন, আর সেরকম রিয়েলিস্টিক এক্সপেকটেশনই আপনাকে রাখতে হবে। আন্ডার এস্টিমেট দ্য কম্পিটিটর্স, এটা একটা বড় পার্ট, যে আপনি কম্পিটিশন যাদের সাথে আছে তাদেরকে ইগনোর করা যাবে না। তাদেরকে ইগনোর করলে আপনি হচ্ছে তাদের থেকে আপনি কিছু শিখতে পারবেন না, এবং দেখা যাচ্ছে যে আপনি বড় একটা কম্পিটিশনে পড়ে যাবেন। আপনি যে প্রোডাক্ট সেল করছেন সেই একই প্রোডাক্ট যদি একদম ইউনিক হয় তাহলে তো আপনার কোনো কম্পিটিটর নাই। কিন্তু যদি আপনি এরকম হয় যে আপনি যে প্রোডাক্ট সেল করছেন সেটার আরও 50 জন 100 জন সেলার আছে, তাহলে অবশ্যই ওই টপে যারা আছে, যারা বেশি সেল করছে, তারা কি করছে, তাদের থেকে আপনার পার্থক্য কোথায় আছে, পার্থক্য যদি না থাকে তাহলে কিভাবে পার্থক্যটা করা যায়, তারপরে হচ্ছে তাদের সেলটা কেন বেশি হচ্ছে, তারা কেন টপে আছে, এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং প্রতিনিয়ত আপনাকে তাদের লিস্টিং পেজে যেতে হবে, টুলস দিয়ে তাদের সেলিং ট্রেন্ড দেখতে হবে, তারা কী করছে, তারা কিভাবে অ্যান্সার দিচ্ছে, এই জিনিসগুলো দেখতে হবে। এফবিএ করছে নাকি এফবিএম করছে সেটা দেখতে হবে।
এইভাবে তাদেরকে আসলে অবজারভেশনে রাখা। আপনি তাদেরকে যদি অবজারভেশনে রাখেন তাহলে আপনি অনেক ধরনের ইনসাইট পাবেন, অনেক ধরনের ইনপুট পাবেন আপনার কম্পিটিটরদের কাছ থেকে, যেটা হচ্ছে আপনাকে দ্রুত বিজনেসটা বুঝতে সহায়তা করবে এবং আপনি আপনার প্রথম প্রোডাক্টে যতটা এক্সপিরিয়েন্স ভাবে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করবেন, দেখবেন যে দ্বিতীয় তৃতীয় প্রোডাক্ট থেকে আপনার এই সমস্যাগুলো তখন আর হচ্ছে না, তখন আপনি আরও অনেক কিছু শিখে গেছেন। মিসক্যালকুলেটিং দ্য প্রফিট মার্জিন, এইটা সবচেয়ে বড় একটা ভুল নতুন সেলারদের। তারা ক্যালকুলেশন করতে ভুল করে। আসলে অ্যামাজনে বিজনেস করতে বেশ কিছু ক্ষেত্রে ফিসের ব্যাপার আছে, কস্টের ব্যাপার আছে, সেগুলো আপনাকে হিসাব করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে আলিবাবা থেকে কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনছে, সেই প্রোডাক্ট এবং শিপিং কস্ট এই দুটা হিসাব করে, অর্থাৎ আমরা যেটাকে বলি ল্যান্ডিং কস্ট, এই দুটাকেই মনে করে আসলে খরচ। এর বাইরেও কিন্তু খরচ আছে, সেটাকে খুব একটা আমলে নেয় না, এটাও কিন্তু আমলে নেওয়া জরুরি। এর বাইরে যেমন ধরেন হচ্ছে অ্যামাজনের মান্থলি ফিস আছে, যেটা প্রতি মাসে আপনি যদি প্রফেশনাল প্ল্যানে থাকেন সেটা আপনার $40 করে কেটে নেবে। এর বাইরে হচ্ছে অ্যামাজনের FBA কস্ট আছে, স্টোরেজ কস্ট আছে, তারপরে হচ্ছে অ্যামাজনে যদি PPC রান করতে হয়, মার্কেটিং কস্ট আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এর মধ্যে হিসাব করতে হবে। আপনার লিস্টিং অপটিমাইজেশনের সময় যদি আপনি নিজে পিকচার তৈরি না করেন, তাহলে হচ্ছে সেইখানে যদি ফ্রিল্যান্সার হায়ার করে আপনাকে করতে হয়, সেটার একটা কস্ট আছে, যদিও সেটা এককালীন কস্ট। তারপরেও আপনার যদি ভিডিও তৈরি করতে হয়, সেটার একটা কস্ট আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে এবং প্রতি মাসে কী ধরনের ফি হচ্ছে অ্যামাজন কেটে নিতে পারে বা নিচ্ছে, এটা আপনাকে আগে থেকেই ক্যালকুলেট করে, আপনার যদি একটা প্রোডাক্ট হয় তাহলে সেটার সাথে আপনাকে হিসাব করতে হবে। সাধারণত একটা প্রোডাক্ট দিয়ে অ্যামাজনে লাভ বের করে নিয়ে আসা যায় না, আপনার পোর্টফোলিও বাড়াতে হবে, পোর্টফোলিও, প্রোডাক্ট লাইন। সেক্ষেত্রে হচ্ছে ধীরে ধীরে 2টা 3টা 5টা 10টা প্রোডাক্ট যখন আপনার বাড়বে, তখন হয়তো এই খরচগুলো তখন আপনার কাছে বড় মনে হবে না, তখন হচ্ছে সব প্রোডাক্টের ক্ষেত্রেই কিছু কিছু ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি 1টা 2টা প্রোডাক্ট হয় তাহলে কিন্তু এই সব খরচগুলোকে আপনাকে মাথায় নিতে হবে, নাহলে আপনি অ্যামাজন থেকে প্রফিট করে বের হতে পারবেন না, যদি ওরকম লাকিলি খুব ভালো প্রোডাক্ট আপনি না পেয়ে যান। এরপরে যে ভুলটা করে নেগলেক্টিং মার্কেটিং অ্যান্ড প্রমোশন, সেটা হচ্ছে নতুন সেলাররা মনে করে যে একটা প্রোডাক্ট লিস্ট করলাম আমি অ্যামাজনে, আমার প্রোডাক্ট মনে হয় এমনি সেল হবে। একটা হানিমুন পিরিয়ড থাকে অ্যামাজনের শুরুতেই, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট খুলে একটা প্রোডাক্ট লঞ্চ করলে ধরেন অ্যামাজন ওই প্রোডাক্টটাকে অনেক গুরুত্ব দেয়, সে বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক নিয়ে এসে দেয়, কাস্টমারের ট্রাফিক, এবং বেশ ভালো সেল হয়। কিন্তু এই জিনিসটা কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত 2 মাস 3 মাস অ্যামাজন দিতে পারে, কিন্তু এরপরে কিন্তু আপনার রিয়েল যে স্ট্রাগলটা সেটা হচ্ছে শুরু হয়। স্ট্রাগলটা এরকম, ধরেন যে আপনাকে অ্যামাজন যে অর্গানিক ট্রাফিকগুলো দিচ্ছিল, অ্যামাজন অনেক জায়গা থেকে ট্রাফিক এনে দেয়, সেইগুলো দেখা যাচ্ছে আপনার কমিয়ে দিয়েছে, আপনাকে আর দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই অবস্থাতে আপনার সেল কমে গেলে আপনি কখনো অর্গানিক ট্রাফিকের উপরে নির্ভর করে থাকা যাবে না, তখন আপনাকে পিপিসি মার্কেটিংয়ে যেতে হবে। আপনি যখন শুরুতে আপনি যখন প্রফিট মার্জিন ক্যালকুলেশন করবেন, তখন হচ্ছে অবশ্যই পিপিসি মার্কেটিংয়ের একটা খরচ ওইখানে আপনাকে হিসাবের মধ্যে ধরতে হবে। যে কোনো প্রোডাক্টের রিটেল প্রাইসের 20 থেকে 30% আমরা কিন্তু অ্যাড পারপাস বা অ্যাডের খরচ, পিপিসি মার্কেটিং খরচ হিসেবে আমরা ধরে রাখি। তো এটা শুরুতে আপনার জন্য নাও লাগলে আপনার কিছুদিন পরে লাগতে পারে বা লাগবে, আপনি এটা ধরে নেন। কারণ এটা সত্যি কথা যে অ্যামাজন বিজনেস করতে এসেছে এবং অ্যামাজন যারা হচ্ছে পিপিসি মার্কেটিং করে না তাদেরকে খুব বেশি প্রায়োরিটিও দেয় না, এবং আপনি পিপিসি মার্কেটিং ছাড়া খুব বেশি সেল যে জেনারেট করতে পারবেন বা পাবেন সেটাও আশা করবেন না। দেখা যাচ্ছে যে একটার পর্যায়ে যে আপনার যখন অনেক রিভিউ চলে আসবে, আপনি যখন অর্গানিক লিস্টিংয়ে 1 নাম্বার 2 নাম্বার বা প্রথম পেজে থাকবেন, তখন আপনার সেল অটোমেটিক হবে। তার আগ পর্যন্ত কিন্তু আপনাকে পিপিসি মার্কেটিং করতে হবে। দেখা যাচ্ছে যে কাস্টমার কোনো একটা প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনি 1 নাম্বার পেজেই আছেন বা প্রথম সারিতে আছেন, সেক্ষেত্রে আপনার পিপিসি মার্কেটিং করার দরকার হবে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পেজে থাকবেন, ততদিন কিন্তু আপনার পিপিসি মার্কেটিং ছাড়া আসলে গতি নেই আর কি, ততদিন পর্যন্ত আপনাকে করতে হবে।
তো এই ছিল মোটামুটি আমাদের নতুন সেলার হিসেবে 10টা মিস্টেকস এবং এই উত্তরণের উপায়। আমরা নতুন সেলার হিসেবে যারা বিজনেস শুরু করতে যাচ্ছি অ্যামাজনে, যেহেতু বাংলাদেশে এটা নিয়ে মোটামুটি একটা জ্বর চলছে ইদানিং, অ্যামাজনে কীভাবে বিজনেস করা যায়। তো আপনারা যারা আগ্রহী, আপনারা যারা শিখতে যাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন, তাদেরকে শুভকামনা, এবং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কীভাবে হচ্ছে এই ভুলগুলা এড়ানো যায় এবং অ্যাভয়েড করা যায়। তাহলে বড় ধরনের কোনো অসুবিধা হবে না এবং আপনারা স্মুথলি আপনাদের বিজনেসটাকে পরিচালনা করতে পারবেন। কিছু অতিরিক্ত টিপস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা যারা নতুন সেলার আছে, তারা হচ্ছে অ্যামাজনের বিভিন্ন ফোরাম এবং গ্রুপ আছে, অ্যামাজনের নিজস্ব ফোরাম এবং ফেসবুকে আপনি প্রচুর অ্যামাজনের সেলার গ্রুপ পাবেন, যেটা বাংলাদেশি গ্রুপ, বাংলাতেই বা ইংলিশেই আছে। আপনারা হচ্ছে সার্চ দিলে অ্যামাজন FBA বা অ্যামাজন সেলার ফোরাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। যেমন কেরিয়ার গড়ের নিজস্ব গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। তো এখান থেকে এটা হচ্ছে আপনার একটা লার্নিং হাব। এখান থেকে আপনি প্রচুর ইনফরমেশান পাবেন, আপডেটেড থাকবেন। এই গ্রুপগুলোতে আপনি যদি জয়েন করেন, অনেক ইনফরমেশান আপনি জানতে পারবেন। আলটিমেটলি যেহেতু আপনি অ্যামাজনে এসেছেন, সেহেতু এই সব গ্রুপগুলোতে আপনাকে থেকে আপডেটেড ইনফরমেশানগুলো জানতে হবে। অনেক সময় অনেক ধরনের সমস্যা আপনি যদি এখানে লিখে পোস্ট করেন, তাহলেও দেখবেন যে বাকি আরও হয়তো 3-5 জন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। এছাড়াও আছে হচ্ছে অ্যামাজনের মধ্যে অ্যামাজন সেলার ইউনিভার্সিটি, সেখানেও আপনি প্রচুর জিনিস, সব কিছুই অলমোস্ট আপনি হচ্ছে সেখান থেকে লার্ন করতে পারবেন, সেটা ইংলিশেই আছে। এর বাইরে আপনার ইউটিউব আছে, ইউটিউব বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন মেন্টর আছে, তাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখবেন যে অনেক ধরনের ইনফরমেশান আপনি পেয়ে যাচ্ছেন। এবং অ্যামাজনে বিজনেস করার মূল শর্তই হচ্ছে আপনাকে আপডেটেড থাকতে হবে এবং বিভিন্ন রকম টেকনিক এবং টুলস সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পরে ভিডিওটাও দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।